সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে মঙ্গলবার এই অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে ঝড় তোলে। অভিযোগ ওঠে $৫০০ কোটি বেশি বা ৫৯,০০০ কোটি টাকা লোপাটের। শুরুতে এ বিষয়ে দুদক ছিল নিষ্ক্রিয়। পরে এক রিটের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেয় হাইকোর্ট। অবশেষে যাচাই বাছাই শেষে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি প্রকল্প সহ মোট ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় জুমানা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে টাকা পাচার করতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জিততে জনসমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার বিকালে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। ৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিভাগীয় কর্মশালা শেষে এবার জেলা পর্যায়ের কর্মশালা শুরু করেছে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। মঙ্গলবার একসঙ্গে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালায় বিকেলে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। সেই জন্যই আমি বলেছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। প্রতিপক্ষ দুর্বল বলে আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে এমন মনোভাবের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীর যে কঠিন নির্বাচন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের আলোচিত সেই বিধানকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের বাতিল করা গণভোট পদ্ধতিও ফিরিয়ে আনা হয়েছে এই রায়ে। এছাড়া আরও বেশ কিছু বিষয় বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে আদালত। মঙ্গলবার এই রায় দেয়া হয়। বহুল আলোচিত ৫ম সংশোধনীর বৈধতা প্রশ্নে আদালতের রায় শুনতে মঙ্গলবার সকাল থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে ছিল আইনজীবীদের ভিড়। প্রায় ২ ঘণ্টা ধরে দেয়া গুরুত্বপূর্ণ এই রায়ে ৫ম সংশোধনীর ৫৪টি বিষয়ের মধ্যে ৫টিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেন আদালত। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতেই হয়েছে, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন
সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এছাড়া গণভোট ব্যবস্থা বাতিল করাকেও অসাংবিধানিক বলে পুনর্বহাল করা হলো গণভোট। বাতিল করা হয়েছে সংবিধানের ৭-এর ক, ৭-এর খ উপ অনুচ্ছেদ দুটি। এর মাধ্যমে সংবিধানের বিভিন্ন ধারাকে অসংশোধনযোগ্য করা এবং সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা গ্রহণের সর্বোচ্চ শাস্তির বিধান করেছিল। এছাড়া বাতিল করা হয় ৪৪-এর ২ অনুচ্ছেদও। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন, আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। রায়ে আদালত মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গত ৩ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে। জাতির পিতার ছবি সংরক্ষণ সহ সংশোধনীর আরও অনেকগুলো বিষয়ে এই রায়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন ১৫ দিনের মধ্যে পুলিশকে ব্যাখ্যা দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। গত বছরের জানুয়ারি মাসে এভাবেই এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বাড়িতে গিয়ে উঠবো। যদিও ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক তিনি। তার নামে হয়েছে হত্যা মামলা সহ কয়েক ডজন মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। ওবায়দুল কাদের কোথায়, এ ব্যাপারে জাতীয় একটি পত্রিকায় খবর বের হয় মঙ্গলবার। তার সূত্র ধরে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, আওয়ামী সরকার পদত্যাগের পরও অনেকদিন দেশে ছিলেন তিনি। তাহলে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়ল তা 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পুলিশ মহাপরিদর্শককে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন, এই খবর জানত না অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার অবস্থান জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বলেও জানান তিনি। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। দেশের বাইরে থাকলে সাহায্য নেওয়া হবে ইন্টারপোলের। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি নির্বাচনের সময় জানান। বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রেস সচিব বলেন, আইনের আওতায় এনে দোষীদের সঠিক বিচারে সরকার বদ্ধপরিকর। এ সময় শিক্ষার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয়েও জানান প্রেস সচিব। বলেন, শিক্ষা খাতে গত 15 বছরে বাজেট না বাড়িয়ে অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়। শিক্ষার মানোন্নয়নে কমিশন গঠন সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AK-M নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান সিইসি।
নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আমরা সেই অর্জনকে আমাদের দোষে সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেন। আগামী বছরের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রথম দিন থেকেই কাজ শুরু হয়েছে। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির প্রয়োজন সবই রয়েছে কমিশনের। একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ফুটিং এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে সিইসি বলেন, ইসি সংসদ নির্বাচনের কথাই ভাবছে। এই মুহূর্তে অন্য নির্বাচনের চিন্তা করছে না ইসি। সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে জানান সিইসি। পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন। উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে সিইসি বলেন, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় ইসি তা দেখবে বলে জানান সিইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়া হবে। উপসচিব ও যুগ্ম সচিবদের পরীক্ষা হবে 100 নম্বরের। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, প্রতিবেদনে এসব সুপারিশ করা হবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার প্রস্তাব দেয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব তথ্য দেয়া হয়। দক্ষ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে 3 অক্টোবর গঠন করা হয় সংস্কার কমিশন। এ নিয়ে সাংবাদিকদের প্রত্যাশা জানতে মঙ্গলবার মত বিনিময় করেন কমিশনের প্রধান ও সদস্য সচিব। স্যার ডাকা, আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই, আমরা ভাই তো ডাকতেই পারি। পরে কমিশনের প্রধান বলেন, পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তারা পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা নেবে। 100 নম্বরের মধ্যে কমপক্ষে 70 পেতে হবে। প্রতিবেদনে এসব সুপারিশ থাকবে। ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষা দিয়ে কেউ যদি, আমি বললাম তো যে একজন যদি ইনকাম সেক্রেটারির তালিকায় সে 1 নম্বরই থাকবে, এইটাই আমরা রিকমেন্ড করেছি। পার্সেন্টেজও আগের যেটা ছিল 65-35, এটা থাকবে না, এখন 50-50 হয়ে যাবে। জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে, ঠিক এরকম আমরা স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে একটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। প্রশাসনে দলীয়করণ ঠেকানোর সুপারিশ থাকবে বলেও জানান কমিশন প্রধান। সরকারি চাকুরি সহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে বলেও জানান তিনি। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিশন। তথ্য অধিকার আইনের অধীনে আপনার একজন চিফ ইনফরমেশন কি অফিসার সামথিং কমিশনার ঢাকায় বসে থাকতেন, আর কোথাও কোনো লোক নেই। আমরা এটা ডেফিনেটলি রিকমেন্ড করব যে এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন অফিসার থাকতে হবে। ব্রিফিংয়ে কমিশনের সদস্য সচিব আরও জানান, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হচ্ছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছর পর বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হচ্ছে। এ ঘটনা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিটির সদস্য হবেন 5 থেকে 9 জন। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক পুলিশ কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকতে পারে বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে এজন্য একটি কমিশনও হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যা মামলায় ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর।
রবিবার বিডিআর হত্যাকাণ্ডে 2টি মামলা বিচারাধীন থাকায় স্বাধীন তদন্ত কমিটি করা সম্ভব নয় বলে হাইকোর্টকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তবে এখনও পরিবেশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাদের মতে নির্বাচন দীর্ঘমেয়াদে আস্থা ফেরালেও স্বল্প মেয়াদে গ্যাস, বিদ্যুতের সমস্যা দূর করা জরুরি। বিশ্লেষকরা বলছেন, দেশি বিনিয়োগকারীরা আপাতত স্বস্তি পেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিদেশি বিনিয়োগকারীরা। দেশে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা কাজ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে কেউ বিনিয়োগে যাচ্ছেন না। শিল্পের মূলধনী যন্ত্রের আমদানিও ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে অর্থবছরের প্রথম 4 মাসে এ পণ্য আমদানির ঋণপত্র খোলা কমেছে 33%, নিষ্পত্তির হার কমেছে 19%। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ নিয়ে উদ্বেগের মধ্যে 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচনের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে। সামনের দিনে অনিশ্চয়তার বা সীমারেখাটি, সময়ের সীমারেখাটি সম্পর্কে কিছুটা ইঙ্গিত প্রকাশ করলো, যদিও এখনও পূর্ণাঙ্গভাবে এটি কি দাঁড়াবে, ইলেকশনের স্ট্রাকচার কি হবে, যেহেতু একটি ঐক্যবদ্ধ কমিশন করার কথা বলেছে, তারা কি সুপারিশ নিয়ে আসবে, সেগুলোর দিকেও আমার ধারণা ব্যবসায়ীদের নজর থাকবে। নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা বেশি থাকলেও বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আরও সময় নিতে চান ব্যবসায়ীরা। ঘোষণাটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে বলে আমরা আশা করছি। এই স্থিতিশীলতা যদি না থাকে তখন আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনও নেওয়া যায় না, আবার কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে কাজগুলো করা দরকার সেটা করাটা খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য তাদের ভিতরে কিছুটা হলে অনিশ্চয়তার দোলাচল ছিল এবং এখনও কিছুটা আছে। তবে যেহেতু সময়কালটি নির্ধারিত হলো, সুতরাং এর মাধ্যমে হয়তো তারা ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসায়িক কর্মকাণ্ড স্বাভাবিক করবার দিকে ধীরে ধীরে তারা অগ্রবর্তী হবেন। নির্বাচিত সরকার যেই আসুক, অর্থনীতি স্থিতিশীলতায় সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম থেকে নবম শ্রেণীর স্কুলে ভর্তিতে এবার সুযোগ পেয়েছে 3,06,088 জন, আর অপেক্ষমান তালিকায় আছে 3,06,703 জন। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় লটারির এই ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রথম থেকে নবম শ্রেণীতে স্কুলে ভর্তিতে 9,83,539টি আবেদন পড়ে। আসন রয়েছে 11,16,389টি। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সরকারি বেসরকারি স্কুলের ডিজিটাল লটারি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় তত্ত্বাবধানে হওয়া লটারিতে প্রথম ধাপে সরকারি স্কুলে সুযোগ পেয়েছে 98,205 জন, আর বেসরকারি স্কুলে 2,07,883 জন। শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং এটা সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। তারা করে কি, তারা ওই কোষে মুখস্থ করে দিয়ে পরীক্ষায় উদ্গীরণ করে। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। চলতি বছর যেসব প্রতিষ্ঠান অনলাইন ভর্তি কার্যক্রমে আসেননি, আগামী বছর তাদের আসতে হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। গার্ডিয়ানরা তাদেরকে নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে যেভাবে ছুটোছুটি করতে হতো, যে মেধাভিত্তিক ভর্তির ক্ষেত্রে তাদের আসনটা নিশ্চিত করার জন্য সেটার একটা উপশম হয়েছে। এদিকে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি হওয়াতে তদবির ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে বলছে স্কুল কর্তৃপক্ষ।
যারা ভর্তির যোগ্য তারা ভর্তি হতে পারছে, এখানে সম্পদাও চলে এসছে, এবং যেটা হচ্ছে আমাদের যে অভিভাবকদের চাপ এবং আনুষঙ্গিক যে চাপ সেটা কমে আসবে। খুদে শিক্ষার্থীরা খুশি স্কুলে যাওয়ার সুযোগে, আর অভিভাবকরা বলছে অতিরিক্ত ফি নেয়া ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়কে নজরদারি করতে হবে। আমি নতুন বছরে স্কুলে যাব, আমি খুব খুশি। আমি স্কুলে যাব, আমার অনেক খুশি। ডিজিটাল লটারি যেহেতু চালু হয়েছে, তো আমার মনে হলো এটা খুব স্বচ্ছ হবে। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মূল কারণ শুধু বকেয়া বেতন নয়, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাও আন্দোলন করছেন। মঙ্গলবার সিপিডি আয়োজিত সংলাপে এই মন্তব্য করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বলেন, অটোমেশনের পরের পরিস্থিতির জন্য কোনো পরিকল্পনা ছিল না বিগত সরকারের। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে জেলা ভিত্তিক নীতি তৈরির তাগিদ দেয়া হয়। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এ সময় শ্রমিক আন্দোলনে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও ঘটে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে উঠে আসে শ্রমিক অসন্তোষের বিষয়টি। এ সময় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, এসব আন্দোলনের মূলে রয়েছে বিভিন্ন কারখানার বকেয়া বেতন, পাশাপাশি কারখানা অটোমেশনের প্রভাবে চাকরি হারানোদের ক্ষোভও রয়েছে। তিনি জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশন জরুরি হলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে আগের সরকারের কোনো পরিকল্পনা ছিল না। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। সিপিডির গবেষণা একবার এসেছে, জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এর আগে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। এতে দেখা যায় জেলায় ৩৮% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত, ৫৩% নারী কাজের সুযোগ পায় না। এখনো অনেকে বিনা বেতনে কাজ করছেন। কিশোরী এবং তরুণীদের জন্য জব মার্কেটের বা বাস্তবতা আসলে একই রকম না, এবং একই সাথে আপনারা যদি উপজেলা কেন্দ্রিক তথ্যগুলো দেখেন, দেখবেন যে এক এক উপজেলার বাস্তবতা এক এক রকম। এই যে লোকেশন স্পেসিফিক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এই জিনিসটা অনেক সময় ন্যাশনাল লেভেলে আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি ওইটি মাথায় রাখা যায় না। সংলাপে বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে কার্যকর নীতি প্রয়োজন, পাশাপাশি পরিবেশ ও জীবনমান উন্নয়নে সবার জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।